কিরে, এই কামরাটাই তো? বোর্ডটা অস্পষ্ট লাগছে। মোবাইলে ফ্ল্যাশটা জ্বাল একবার। হ্যাঁ রে, এই তো স্ত্রী। আয় আয়, ওর ঝটপট। সুজয় আয়। আমরা তিনজন লাগেজ সামলে উঠে পড়ার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল ট্রেনটা। সময়টা মার্চ মাসে শুরু। হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, তবে রাতের দিকের ওয়েদারটা এখনো বেশ আরামদায়ক। উঁকি দিয়ে প্ল্যাটফর্মটাকে আস্তে আস্তে মিলিয়ে যেতে দেখতে দেখতে অমিত বলে উঠল, মাত্র 2 মিনিট লেট। এটা গ্রহণযোগ্য তো স্যার আপনার কাছে? নাকি এটা নিয়েও ভারতীয় রেলকে গালাগাল দেবেন? ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না বৎস। মুখ বেঁকিয়ে অমিতকে নস্যাৎ করে দিল সুজয়। আসলে একটু আগেই ওদের দুটোর মধ্যে ভারতীয় রেল এবং তার সময়ানুবর্তিতা নিয়ে বেশ জোরদার তর্ক লেগেছিল। আমি ভারী মজা পেয়ে গেছিলাম। সময় কাটানোর জন্য এরকম একটা খাস্তা তর্কের চেয়ে বেশি উপভোগ্য কী বা হতে পারে। তাই বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হয়ে টুকটাক আগুনে ঘি ঢালার কাজটা বেশ দক্ষভাবেই চালিয়ে যাচ্ছিলাম। আমি, অমিত আর সুজয় অফিসের কাজে দিন তিনেকের জন্য গৌহাটি যাচ্ছি। আগামীকাল একটা সেমিনার অ্যাটেন্ড করার ব্যাপার আছে। তারপর পরশু কয়েকটা ক্লায়েন্ট মিটিং শেষ করে তার পরদিন ফেরার ট্রেন। কথাবার্তা হয়েছিল, সেই মতো তিনজনেই রাত 10টার সময় ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া ডিব্রুগড় প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটার ব্যান্ডেলে ঢোকার টাইম রাত 10টা 35। আজ 2 মিনিট লেট করেছে। লাগেজ খুব বেশি ছিল না কারো কাছেই, একটা করে ছোট ট্রলি ব্যাগ আর অফিসে ব্যাগগুলো ব্যাস। সিট নাম্বার খুঁজে বের করে ব্যাগপত্র সিটের নিচে ঢুকিয়ে যাবতীয় তালা টালা মারা হলো। তারপর বেশ আয়েশ করে বসলাম সকলে। মুখোমুখি দুটো লোয়ার বার্থ আর একটা মিডল বার্থে আমাদের সিট। বাড়ি থেকে সবাই খেয়েই বেরিয়েছি, তাই টিফিন বাক্স সাজিয়ে বসার ঝামেলা নেই। রাতের ট্রেনের ক্ষেত্রে জানলার বাইরে ছড়ানো ছেটানো হলুদ আলোগুলো আমাকে চিরকালই খুব টানে। সেদিকেই তাকিয়ে বসেছিলাম। হঠাৎ শুনতে পেলাম সুজয় বলছে, ভাই তোরা আশেপাশের বার্থগুলো দেখলি কেউ? সব এমন খালি পড়ে আছে কেন বলতো? লোকজনের হলো কি? অমিত উত্তরে বলল, আসলে এটা প্যাসেঞ্জার স্পেশাল তো, তাই বোধহয় খুব বেশি লোক এই ট্রেনটার বিষয়ে জানে না। আমি জানলা ছেড়ে ফিরলাম ওদের দিকে। তোদের এত সমস্যা কিসের ভাই জীবনে? ভালোই তো হলো, বেশ ফাঁকায় ফাঁকায় যেতে পারবো। একটু অপ্রস্তুত হয়ে অমিত আবার বলল, এটা ঠিক বলেছিস, তবে আমার কি মনে হয় বলতো, সব স্কুল এখন ফাইনাল পরীক্ষা চলছে, ট্রেন ফাঁকা হওয়ার সেটাও একটা কারণ হতে পারে। উফ, আবার গবেষণা। আমি একবার কটমট করে তাকালাম ওদের দিকে, তারপর ওদের বাজে বকতে দিয়ে পুরো কোচটা একটা চক্কর কাটতে বেরোলাম। কথাটা ভুল বলেনি ওরা। আমাদের তিনজনকে নিয়ে কোচে 15 বেশি লোক হবে না। দরজার সামনে এসে দাঁড়িয়ে হালকা মিষ্টি হাওয়াটা উপভোগ করছিলাম। দূর থেকে সুজয়ের গলা পেলাম, প্রলয়, ওই চা খাবি? তার সময়টা চা খাওয়ার না হলেও ট্রেনে এইসব নিয়মকানুন মানতে নেই। আমি এগিয়ে গেলাম ওদের দিকে। হকার ঝটপট তিনজনের হাতে 3টে চা ধরিয়ে দিয়ে, চায়ে চায়ে, গরম চায়ে বলতে বলতে বেরিয়ে গেল। সুজয় ওর চায়ের কাপে সশব্দে একটা চুমুক দিয়ে বলল, যাই বলিস ভাই, ট্রেনের দুলুনি খেতে খেতে গরম চায়ে চুমুক দেওয়ার মজাই কিন্তু আলাদা। শুধু যদি এর সাথে একটা সিগারেট হয়ে যেত। থাক থাক থাক, ওসব ভাবনা ভুলেও নয়। ধরতে পারলে 500 টাকা ফাইন, মনে আছে তো? অমিতের গোল গোল চোখ দুটো দেখে হাসতে হাসতে একবার পাশের সাইড লোয়ার বার্থটার দিকে তাকালাম আমি। ট্রেনে উঠে থেকেই দেখছি বার্থটায় এক ভদ্রলোক চাদর মুড়ি দিয়ে বসে একা একাই রামি খেলে যাচ্ছেন। এতক্ষণ যে আমরা এতগুলো কথা বললাম ওর বোধহয় কানেও ঢোকেনি। ভদ্রলোকের বয়স 55-56 হবে। চেহারার বৈশিষ্ট্য বলতে আমি এখান থেকে শুধুমাত্র ওর হাড় ওঠা গাল আর রোগা রোগা আঙুলগুলো দেখতে পাচ্ছি। সেদিক থেকে চোখ সরিয়ে অমিতের দিকে তাকাতেই দেখলাম ও চায়ের কাপের উপর দিয়ে ওই ভদ্রলোকের দিকে ইশারা করল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি? একটা অপশব্দ উচ্চারণ করে আমার দিকে একটু ঝুঁকে পড়ল অমিত। খেলবি নাকি? আমি একটু ইতস্তত করে বললাম, দেখ, খেললে তো হতো, কিন্তু চেনা নেই জানা নেই, এইভাবে কাউকে হুট করে অ্যাপ্রোচ করাটা কি? আরে তাতে হলোটা কি? উনি তো একাই খেলছেন, আমরা ডাকলে উনিও বরং সঙ্গী পাবেন।
অমিতের কথাটা আমার খুব খারাপ লাগলো না। আমাদের তিনজনেরই তাস খেলার বদঅভ্যাস আছে, মানে এমনই তীব্র বদঅভ্যাস যে হাতে তাস পড়লে আমরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে যাই। প্রতিদিনই ট্রেনে করে অফিস যাওয়া আসার পথে তাস না খেললে আমাদের চলবে না। কতবার এই তাস খেলা নিয়ে আমাদের মধ্যে যে কত ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে। একবার তো ব্যাটা অমিত হেরে গিয়ে কার একটা আঙুল অব্দি ভেঙে দিয়েছিল। তারপরেও তাস খেলার নেশা কেউই ছাড়তে পারিনি। ভেবেচিন্তে বললাম, আচ্ছা দেখ তাহলে, ঘুম তো এখনো পাচ্ছে না। সুজয় লাফিয়ে উঠল। তোরা তাহলে দাঁড়া বরং, বুঝলি, চাটা শেষ করে আমি না হয় ওনাকে একবার বলে দেখি। তাই ভালো। ক্লায়েন্টকে সহজে কনভিন্স করতে পারার জন্য সুজয় আমাদের অফিসে সবার খুব প্রিয়। এ কাজ ওর দ্বারাই হবে। ট্রেন ওদিকে তার নিজস্ব ছন্দে ঝিকঝিক শব্দ তুলে দুরন্ত গতিতে ছুটে চলেছে। জানলার পাশ দিয়ে হুড়োহুড়ি করে পালাচ্ছে হলুদ আলোগুলো। চা শেষ হওয়ার আগেই টিকিট চেকার এলেন। আমাদের তিনজনের টিকিট আর একটা ডকুমেন্ট চেক করে চলে গেলেন একটু পরেই। বুঝলাম সহযাত্রী ভদ্রলোকটি হাওড়া থেকে উঠেছেন, তাই ওর টিকিট আগেই চেক করা হয়ে গেছে। চা পর্ব সমাপ্ত হলে কাগজের কাপটাকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে সুজয় উঠে ভদ্রলোকের সামনে দাঁড়ালো। নমস্কার দাদা। কোনো উত্তর নেই। ভদ্রলোক মুহূর্তের জন্য হাতের তাসের দিক থেকে চোখ সরাননি। সুজয় আর কোনো ভূমিকার তোয়াক্কা করল না। নরম গলায় বলে উঠল, মানে আপনি বুঝি একা একা রামি খেলছেন? আবারও কোনো উত্তর নেই। সুজয় অবাক চোখে একবার আমাদের দিকে ঘুরে তাকালো, তারপর আরও একটা চেষ্টা করে ফেলল। বলছিলাম কি দাদা, আমরা তো তিনজনই আছি, তাহলে আর একা একা কেন খেলবেন? চলুন না, চারজন মিলেই খেলা যাক। ভদ্রলোক এতক্ষণে মুখ তুলে তাকালেন আমাদের দিকে। আমাদের মাপলেন এক এক করে। খুবই সাধারণ বিশেষত্বহীন চেহারা। অবশেষেও দৃষ্টি এসে থামল সুজয়ের উপর। বেশ ভরাট এবং গম্ভীর গলায় বললেন, তোমরা খেলতে চাও বুঝি, কিন্তু এই খেলা তো খুব কঠিন, অনেক নিয়ম কানুন আছে যে, তোমরা কি তা মানতে পারবে? সুজয় হাসি মুখে বলল, 100 বার পারবো। বেশ, তাহলে নিয়মগুলো বলি। সুজয় এবার একটু জোরেই হেসে ফেলল। কি যে বলেন দাদা, তাস খেলায় আমরা কবেই পিএইচডি করে নিয়েছি, এখন কে নতুন করে নিয়ম শেখার বয়স আছে? ওসব আমাদের একেবারে জল ভাত। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা হবে না। সুজয়ের কথা শুনে ভদ্রলোকের মুখে এক চিলতে হাসির রেশ খেলে গেল। খুশি খুশি গলায় উনি বললেন, বাহ, তাহলে তো ভালোই হলো। চলো সবাই মিলে জমিয়ে খেলা যাক। দাঁড়াও, আমি একটু আসছি। অমিত আমার কানের কাছে মুখটা নিয়ে এসে গদগদ কণ্ঠে বলল, সুজয় দাটা পারেও মাইরি, ঠিক ম্যানেজ করে নিল। তাস শালা খেলেই ছাড়বে। আমাদের দুটো লোয়ার বার্থের একদিকে আমি আর অমিত বসলাম, উল্টো দিকেরটাই ওই ভদ্রলোক এসে সুজয়ের পাশে বসলেন। আমি সিটের তলা থেকে আমার ট্রলি ব্যাগটা বের করে মাঝখানে এনে রাখলাম। ওর উপরই তাস ফেলা হবে। সব গুছিয়ে গেছিয়ে বেশ যুদ্ধংদেহী মূর্তিতেই শুরু হলো আমাদের সকলের প্রিয় খেলা রামি। প্রথম থেকেই খেলা বেশ জমে উঠল। হাসাহাসি, অল্প বিস্তর গালিগালাজ সবই চলতে লাগলো নির্দ্বিধায়। গড়গড় করে এগোতে লাগলো খেলা। ওই ভদ্রলোক আমাদের সবার আগে মেড করলেন, তারপর নিজের কার্ড শো করে দিলেন। আমরাও ধীরে ধীরে নিজেদের কার্ড শো করলাম। দেখা গেল সুজয় সব থেকে পিছিয়ে রয়েছে। অমিতর পিঠে চটাস করে একটা চাপড় বসিয়ে দিল। আমাদের হাসি ঠাট্টার মাঝিয়ে দেখলাম ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন। ওয়াশরুমে যাবেন কি? কিন্তু এইবার যেটা হলো সেটার জন্য আমরা কোনো মতেই রেডি ছিলাম না। লোকটা নিজের জামা তুলে কোমরের মধ্যে গুঁজে রাখা প্রায় আধ হাত লম্বা একটা ধারালো ছুরি বার করে এগিয়ে দিলেন সুজয়ের দিকে। তারপর আগের মতোই গম্ভীর গলায় বললেন, নাও ধরো। আমরা একটু অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলাম। সুজয় থতমত খেয়ে জিজ্ঞেস করল, এ কি, ছুরি দিয়ে কি হবে? উনি হাসলেন, তারপর খুব ঠান্ডা গলায় বললেন, এটা দিয়ে নিজের গলাটা চিড়ে ফেলো। কামরাটার মধ্যে দিয়ে যেন হঠাৎই এক ঝলক প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়ে গেল।
কিছু সেকেন্ডের জন্য সব চুপ। বাইরের ঝিকঝিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজই কানে আসছে না। সব নীরবতা ভেঙে হঠাৎই রাগে লাল হয়ে চিৎকার করে উঠল সুজয়। দাবিটা কি? হ্যাঁ, আপনার কি মাথার সমস্যা আছে, নাকি মশকরা করতে বসেছেন আমাদের সাথে? কি যা তা বলছেন এসব? সুজয়ের সঙ্গে আমিও রীতিমতো মারমুখী হয়ে উঠলাম, কিন্তু লোকটা আমাদের বিন্দু মাত্র পাত্তা না দিয়ে আবারও সেই একই রকম ঠান্ডা গলায় উত্তর দিল, না তো, না আমার কোনো রকম সমস্যা আছে, আর না আমি কোনো রকম মশকরা করছি। আমি তো তোমাদের আগেই বলেছিলাম এই খেলার অনেক নিয়ম, কিন্তু তোমরা বললে তোমাদের সব নিয়ম নাকি জানা। এবার যে আমার আর কিছু করার নেই। না না না, এটা ধরো, দেরি করো না, দেরি করো না, এখনো অনেক খেলা বাকি। আমি লক্ষ্য করলাম শেষ বাক্যটা বলার সময় লোকটার চাহনিটা কেমন যেন হিংস্র হয়ে উঠল। এক মুহূর্তের জন্য আমার মন বলে উঠল লোকটা একটা কথাও মিথ্যে বলছে না। তবে এটা আমি ছাড়া অন্য কেউ খেয়াল করলো কি, নাকি ওরা এখনো পুরো বিষয়টাকে ইয়ার কি ভাবছে? অমিত প্রচন্ড বিরক্তি জড়ানো গলায় বলে উঠল, দূর মশাই, কি তখন থেকে নিয়ম নিয়ম করছেন বলুন তো? কোন নিয়মের কথা বলছেন আপনি? ঝেড়ে কাশুন তো দেখি, আমরাও শুনতে চাই আপনার সেই নিয়ম। এতক্ষণ বাদে নিয়ম জানতে যাওয়ার সময় হলো? বেশ, শোনো তবে। এই খেলার প্রথম নিয়ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, খেলা একবার শুরু করলে যাই হয়ে যাক না কেন, খেলা ছেড়ে কোনো মতেই ওঠা যাবে না। দ্বিতীয় নিয়ম, প্রতি পর্বের শেষে যে হারবে তাকে এই ছুরি দিয়ে নিজের শরীর চিরে ফেলতে হবে। তবে এই সুযোগ সে মাত্র দুবার পাবে। আর অন্তিম নিয়ম হলো, দুবারের পরেও যদি কেউ হেরে যায় তাহলে তাকে স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে হবে। সুজয়ের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওর চিৎকারে ঝনঝন করে উঠল কামরাটা। শালা এমন মার মারবো না, সব নিয়ম ভুলে যাবে, বুঝেছো? অমিত সুজয়ের তালে তাল মিলিয়ে চেঁচিয়ে উঠল, নেশা করে এসে নাটক করার আর জায়গা পাওনি চাঁদু? নিয়ম শেখাতে এসেছো না আমাদের? আর একটা ফালতু কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। কিন্তু এইসব চিৎকার চেঁচামেচি করতে করতে ওরা দুটো জিনিস দেখতে পাচ্ছিল না, যেটা আমি বহুক্ষণ ধরে দেখে চলেছি। আর আমার শরীরের একটা একটা করে লোম খাড়া হয়ে যাচ্ছে। একটা কামরার বাইরে, একটা ভিতরে। ট্রেনটা হঠাৎ পাগলের মতো অবিশ্বাস্য গতিতে ছুটতে শুরু করেছে। বাইরের যাবতীয় আলো নিভে গেছে কোন জাদু মন্ত্রে। সেখানে এখন ঘুটঘুট করছে অন্ধকার। অন্যদিকে ওই লোকটার চোখের ভিতরে সাদা অংশটায় ক্রমশ বিন্দু বিন্দু করে রক্ত জমা হচ্ছে। চোখ দুটো ধীরে ধীরে হয়ে যাচ্ছে টকটকে লাল। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সেই রক্ত চোখ ভেসে এসে গড়িয়ে পড়বে বাইরে। লোকটা এতক্ষণ ওদের সব নিষ্ফল আক্রোশ বেশ উপভোগী করছিল। এবার হঠাৎই আমাদের সবাইকে চমকে দিয়ে প্রচন্ড এক হিংস্র গলায় চিৎকার করে উঠল, খেলা যখন একবার শুরু করেছো তখন তোমাদের এই খেলার নিয়ম মানতেই হবে। যা বলছি শোনো, এছাড়া কিন্তু কোনো উপায় নেই তোমাদের কাছে। মুহূর্তে ওরা দুজন একেবারে চুপ করে গেল। কোনো মানুষের গলা থেকে অমন একটা বিকট আওয়াজ বেরোনো কি আদৌ সম্ভব? আমাদের মধ্যে অমিতই প্রথম সাহসে ভর করে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আর আমরা যদি আপনার নিয়ম না মানি তাহলে কি হবে? লোকটা মুখে কোনো কথা বলল না, শুধু সুজয়ের দিকে তাকালো একবার, তারপর হেসে উঠল। কি ভয়ঙ্কর সে হাসি! আমাদের হৃদযন্ত্র যেন ভীত পশুর মতো শেকল ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। লোকটার দৃষ্টি আকর্ষণ করে কোনো মতে সুজয়ের দিকে ঘুরে তাকালাম। তারপরই দেখি অমিত ধপ করে বসে পড়ল সিটে। আমি কাঠের মতো দাঁড়িয়ে রইলাম। সুজয়ের ডান হাতটা কাঁপতে কাঁপতে লোকটার কোলে রাখা ছুরিটার দিকে এগিয়ে যাচ্ছে, আর ও নিজের বাঁ হাত দিয়ে ডান হাতটাকে ধরে আটকানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই পারছে না। আমার উচিত সুজয়কে সাহায্য করা। এখনই গিয়ে ওকে জাপটে ধরলে।
নিজের শরীরটাকে ওর দিকে ছুড়ে দিতে গিয়ে বুঝতে পারলাম আমি শরীরের একটা অংশ বিন্দু মাত্র নাড়াতে পারছি না। আর চোখে দেখলাম অমিতের অবস্থাও তথৈবচ। আমাদের সম্পূর্ণ শরীর দুটো কি গলার নিচ থেকে পাথরের মতো জমে গেল, নাকি কেউ খুব শক্ত করে ধরে রাখলো আমাদের? তারই আসুরিক শক্তির কাছে কি আমরা সম্পূর্ণভাবে অসহায়? আমি আমার শেষ সম্বল ষড়যন্ত্রটা দিয়ে প্রাণপণে চিৎকার করে উঠলাম, না সুজয় না, কি করছিস তুই? এটা ছেড়ে দে, ছুরিটাকে ছেড়ে দে। কিন্তু আমার সব চিৎকার অগ্রাহ্য করে সুজয়ের ডান হাতটা তখন ছুরি নিয়ে ওর গাল অবধি পৌঁছে গেছে। ভয়ে আতঙ্কে কেঁদে ফেলেছে ও। ক্রমাগত বলে চলেছে, না, দোহাই তোমার, ছেড়ে দাও আমায়, না না না। আমরা বিস্ফারিত চোখে দেখলাম ওর নিজের ডান হাত ও ডান গালটাকে ধীরে ধীরে চিরে ফালা করে ফেলল। সাথে সাথে গাল ভাসিয়ে নেমে এলো লাল তাজা রক্ত। সুজয় ব্যথায় যন্ত্রণায় ট্রেনের সিটের উপর ছটফট করে দাপাতে লাগলো। আমরা ওইভাবেই দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে ওর দিকে চেয়ে। দৃশ্যটা আমাদের কথা বলার শক্তিটুকু অবধি কেড়ে নিয়েছে। হঠাৎ লোকটা আগের মতোই ঠান্ডা অথচ গম্ভীর গলায় বলল, কই সবাই দাঁড়িয়ে কেন? চলো আবার শুরু করা যাক। আমি ছিটকে উঠে ঘুরে তাকালাম লোকটার দিকে। নিজের ওই অবস্থাতেও সিট ছেড়ে উঠে বসেছে সুজয়। আমরা তিনজনে একসাথে বুঝতে পেরেছি আমরা এক মরণ খেলায় ফেঁসে গেছি। এখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কোনো রকমে জড়ানো গলায় বললাম আমি, সুজয় তো দেখছেন এই অবস্থা, ও আর কি করে খেলবে? লোকটা ওর জ্বলন্ত ভাটার মতো লাল চোখ রাখলো আমার চোখে। কেন পারবে না? এখনো তো ওর একটা আস্ত সুযোগ বাকি আছে, খেলতে যে ওকে হবেই। পরক্ষণেই আমি অনুভব করলাম অদৃশ্য কোনো মন্ত্র বলে আমার দুই হাত নিজের থেকেই তাসের দিকে এগিয়ে যাচ্ছে। আমার নিজের হাতে আমারই আর কোনো নিয়ন্ত্রণ নেই। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হাত দুটোকে আটকাতে পারলাম না। আমি শুধু এক দৃষ্টি দেখতে লাগলাম হাত দুটো সবাইকে তাস ভাগ করে এগিয়ে দিচ্ছে। যন্ত্রের মতো হাত বাড়িয়ে অমিত আর সুজয় নিজের নিজের তাস তুলে নিল। আবার শুরু হলো সেই ভয়ঙ্কর খেলা। অল্প কিছুক্ষণ মাত্র, তারপরে দেখলাম লোকটা আবার মেড বলে তাস থামিয়ে দিল। আতঙ্কে আমার হৃদস্পন্দন যেন ট্রেনের থেকেও দ্রুত গতিতে ছুটছে। এইবার তাহলে কার পালা? সবার কার্ড শো করার পর দেখা গেল এইবার অমিত হেরেছে। ভীত সন্ত্রস্ত অমিত কাতর চোখে একবার আমার দিকে তাকালো। আমি অসহায়ের মতো চোখ নামিয়ে মাথা নিচু করে বসে রইলাম। আমার যে আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। হঠাৎ ট্রেনের শব্দকে একেবারে আবছা করে দিয়ে রক্ত জল করা চিৎকারটা সোজা আবার আমার বুকে এসে পৌঁছালো। চমকে উঠে মুখ তুলে তাকিয়ে দেখলাম অমিতের ডান হাত সেই ধারালো ছুরিটা দিয়ে ওর নিজের বুকটাকে ধীরে ধীরে চিরে ফেলছে। গল গল করে বেরোতে থাকা কালচে লাল রক্তের ধারা অমিতের বুক ভাসিয়ে গড়িয়ে পড়েছে ট্রেনের সিটে। অসহ্য ব্যথায় অমিত চিৎকার করে চলেছে, আর তার সঙ্গে সেই শয়তানটা পৈশাচিক উল্লাসে হাসতে শুরু করেছে। তার না আছে বিরাম, না আছে বিশ্রাম। হায় ঈশ্বর, কি করব আমি? চিৎকার করব? কামরায় অন্তত কয়েকটা লোক তো আছেই, তারা ঠিক ছুটে আসবে, সেটাই তো স্বাভাবিক। তারপরে মনে হলো এখানে কি এখন আদৌ স্বাভাবিক কিছু ঘটছে? হয়তো একা আমরা সবাই এই শয়তানের ইচ্ছানুসারে এখন নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন। একমাত্র আমাদের মৃত্যুই পারবে ওদের ঘুম ভাঙাতে। অমিত এলিয়ে পড়েছে সিটের উপর, নিজের বুক চেপে ধরে ক্রমাগত ছটফট করে যাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে ওর দুই হাত। আর এই পৃথিবীর সব থেকে অপদার্থ মানুষ হয়ে বসে আছি আমি আর সুজয়। এর মাঝে ওই শয়তানটা নিষ্ঠুর ক্রূর হাসি জড়ানো মুখে বলল, তাহলে সুজয় বাবু, এইবার যে তোমার তাস দেওয়ার পালা, নতুন খেলা শুরু করতে হবে তো। ওর কথা শুনে সুজয় একবার আমার দিকে তাকালো, একবার অমিতের দিকে। তারপর কোত্থেকে যেন সারা পৃথিবীর সাহস সঞ্চয় করে ফুঁসে উঠল দাঁতে দাঁত চেপে, আমি খেলবো না তোর এই মরণ খেলা। তোর যা করার হয় তুই করে নে। আমি আর তোকে ভয় পাই না শয়তান।
লোকটা এতক্ষণ পরম পরিতৃপ্ত দৃষ্টিতে অমিতকে দেখছিল, এবার ফিরল সুজয়ের দিকে। তাস খেলার একটাই নিয়ম যে খেলা মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না, আর তা না হলে কি তোমরা তো জানোই, তাই না? মানি না, বললাম তো আমি মানি না তোর কোনো নিয়ম। শয়তানটা চুপ করে লাল চোখে ওর দিকে তাকিয়ে রইল। কি অসম্ভব! আমি দেখতে লাগলাম লোকটার চেহারায় যেন ক্রমশ পরিবর্তন হতে শুরু করেছে। সারা মুখটা এক একটা করে ভরে উঠেছে শুকিয়ে যাওয়া পুরনো ক্ষত চিহ্ন। লাল চোখের সাথে সেই বিভৎস ক্ষতগুলো মিলিয়ে একটা বিভৎস রূপ ধারণ করেছে ও। আমার বুক কেঁপে উঠল সুজয়ের কথা ভেবে। কি হতে চলেছে ওর সাথে এবার? ভালো কিছু তো হতে পারে না। দেখলাম সুজয়ের ডান হাত আবার এগোচ্ছে। আমি সব বৃথা যাবে জেনেও চিৎকার করতে থাকলাম, না না, কিছু করো না ওকে, দোহাই তোমার, দয়া করে ছেড়ে দাও ওকে। ওহ, লাভ নেই। উল্টে আমার চিৎকার ওই শয়তানের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে। ওর হাসির আওয়াজ ট্রেনের আওয়াজকেও ঢেকে ফেলেছে এখন। আমি শুধু দেখে যেতে লাগলাম সুজয়ের ডান হাতটা কখন যেন ছুরিটা তুলে নিয়ে ওর নিজের গলা অবধি পৌঁছে গেছে। শয়তানটা হাসি থামালো, তারপর সুজয়ের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, সুজয় বাবু, তোমার অন্তিম খেলা এইবার শেষ হলো। কথাটা বলা মাত্রই সুজয় হাতে ধরা ছুরিটা দিয়ে নিজেই নিজের গলায় একটা পোঁচ টেনে দিল, তারপর আর একটা, তারপর ওর পাগুলো মাটির উপর বারবার সজোরে আছড়ে পড়ছে, এই যেন টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে ট্রেনটা। ওর গলার নলি কেটে ফিনকি দিয়ে বেরোনো রক্ত ট্রেনের দেওয়ালের চারপাশে ছিটকে পড়তে লাগলো। আরও কয়েকবার সুজয়ের পা দুটো দাপাদাপি করল, তারপর সমস্ত শরীরটা বারতিনিক থরথর করে কেঁপে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আমার প্রিয় বন্ধু সুজয়ের নিথর দেহটা এলিয়ে পড়ল ট্রেনের সিটে। ট্রেনের মাটিতে, দেওয়ালে, সিটে যেদিকে তাকাচ্ছিলাম ভেসে যাচ্ছে রক্তে, সুজয়ের রক্ত। সুজয় আর উঠবে না। এবার কি হতে চলেছে? কিন্তু অমিত, এত কাণ্ড ঘটে গেল, অমিতের সাড়া নেই কেন? আমি চমকে উঠে লাফিয়ে পড়লাম আমার পাশে রক্তে ভিজে কাত হয়ে পড়ে থাকা অমিতের দিকে। ওর জামার কলার ধরে গায়ের জোরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে ডাকতে লাগলাম, অমিত, অমিত। কোনো সাড়া পেলাম না। অমিত, কথা বল, প্লিজ কথা বল অমিত, অমিত। আমার এত অত্যাচারেও অমিত সাড়া দিল না। হঠাৎ আমার বুকটা ধরাস করে উঠল। দ্রুত হাতে অমিতের কবজিটা টিপে ধরলাম, কান রাখলাম ওর বুকে। কোথাও জীবনের সামান্যতম স্পন্দনও নেই। শয়তানের দেওয়া দ্বিতীয় সুযোগের জন্য অপেক্ষা করেনি অমিত। অতিরিক্ত রক্তক্ষরণে অনেকক্ষণ আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমার দুই পাশে পড়ে আছে আমার দুই বন্ধুর রক্তমাখা মৃতদেহ। আর এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে যে দায়ী, সে তখনও আমার দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসেই যাচ্ছে। আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মারাত্মক এক জেদ চেপে ধরল আমায়। আমি রাগে অন্ধ হয়ে সব তাসগুলো খামচে তুলে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলাম। তুমিও তাহলে মাঝপথেই খেলা ছাড়লে প্রলয়বাবু? আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সারা শরীর ভয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপতে শুরু করে দিল। হে ভগবান, আমি কি করলাম? এবার আমার কি হবে? আমার চোখে জল চলে এলো। এবার লোকটাকে কোনো মতে জিজ্ঞেস করলাম, কেন করলেন আপনি এরকম? কিসের শাস্তি দিলেন আমাদের? বলুন, কি দোষ করেছিলাম আমরা? আপনার তো কোনো ক্ষতি আমরা করিনি। লোকটার মুখ থেকে যেন হঠাৎই হাসিটা ইরেজার দিয়ে মুছে দিল কেউ। চাপা গলায় হিসিয়ে উঠল সে। দোষ জানতে চাও তুমি? মনে আছে 1.5 বছর আগে ট্রেন বন্ধের সেই দিনটার ঘটনা? আছে মনে? নাকি অত সামান্য একটা ঘটনা মনে রাখার কোনো প্রয়োজনই হয় না? কিসের কথা বলে যাচ্ছে লোকটা? কি হয়েছিল 1.5 বছর আগে? আমার যে কিছুই মনে পড়ছে না। কি বলল? ট্রেন বন্ধ?
আমার মাথার মধ্যে বিদ্যুৎ ঝলক দিয়ে উঠল। অফিস ছুটির টাইম তখন। সেদিন কোনো একটা স্টেশনে ট্রেন অবরোধ হয়েছিল। প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ট্রেন। আমাদের ভ্রুক্ষেপ নেই, আমরা কামরার মধ্যেই মশগুল তাসের আসরে। ট্রেন এই জীবনে না চললেও তখন আমাদের কিচ্ছু যায় আসে না। হঠাৎই শুরু হলো নারীকণ্ঠের অ্যানাউন্সমেন্ট, ট্রেন চলাচল শুরু হবে আবার। বুঝতে পারলাম জানলার ওপারে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। বাস্তবিক কারণেই সেদিন অন্য দিনের তুলনায় ভিড় দ্বিগুণ। দরজার দিক থেকে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম। সালা লোক এখানে মরতে বসেছে, আর এদের তাস খেলা এখনো শেষ হয় না। আরে ও দাদা, বাচ্চা রয়েছে সাথে, কানে ঢুকছে কথা। দাদা 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 তাস খেলাটা আজকে বন্ধ করুন দাদা, আমরা এখানে দাঁড়াতে পারছি না। ও দাদা, তাস খেলাটা বন্ধ করুন, আমরা দাঁড়াতে পারছি না। সে লোকের কথায় আমাদের তাসের আড্ডার আর কি এসে যায়। আমরা কোনো কর্ণপাতই করছিলাম না কোনো। নির্দিষ্ট ওই কম্পার্টমেন্টটায় আমাদের গ্রুপের লোকের সংখ্যায় বেশি থাকতো, তাই আমরা সেভাবে কাউকে ভয়ও করতাম না। ট্রেনের দরজার সামনে থেকে বারবারই আমাদের তাস খেলা বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছিল। মনে পড়ছে আমি একবার হাসতে হাসতে জানলায় মুখ রেখে বলেছিলাম, তাস খেলা মাঝপথে বন্ধ করতে নি দাদা, এটাই খেলার নিয়ম, জানেন না নাকি? সেদিন ওই গ্রুপে অমিত আর সুজয়ও আমার হাসিতে যোগ দেওয়া ওদের মুখগুলো স্পষ্ট মনে পড়ছে আমার। ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে, বিধাননগর ছেড়ে দমদমের দিকে ছুটে চলেছে। হঠাৎই একটা মারাত্মক আর্তনাদ কানে এসেছিল আমাদের। সেটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছিলাম একটা সম্মিলিত চিৎকার। এই পড়ে গেছে। ইস, কি কপাল! আহ, ট্রেনটা এত জোরে ছুটছে, হাড় পাজরা আর আস্ত থাকবে না কিছু। হঠাৎ অনুভব করলাম আমার চোখে মুখে ঠান্ডা হাওয়া এসে লাগছে। অতীতের চিন্তা থেকে হঠাৎ বেরিয়ে এলাম আমি। বুকের ধকধকানিটা থামতে না থামতে ভালো করে তাকিয়ে দেখলাম আমি ট্রেনের একদম দরজার ধারে দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক পিছনেই ওই লোকটা দাঁড়িয়ে ওর একটা হাত দিয়ে আমার মাথাটা ঠেলে ট্রেনের বাইরে বের করে রেখেছে। আমার ঠিক কানের কাছে ভেসে এলো সেই হিসিসে গলাটা। কোনোদিন খোঁজ নিয়েছিলে কে ছিল সেই লোকটা? তোমরা তো পরের দিনই সব ভুলে গিয়ে আবার তাস নিয়ে বসে গিয়েছিলে। তুমি ঠিকই বলেছিলে প্রলয়বাবু, তাস খেলা মাঝপথে বন্ধ করতে নেই, এটাই তাসের নিয়ম। আর আজ তুমি সেই নিয়ম ভেঙেছ, তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। আমি চিৎকার করে উঠলাম, আমার ভুল হয়ে গেছিল, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, আর কখনো এই ভুল আমি করব না। উত্তরে শুধু একটাই আওয়াজ আমার কানে এলো, দেখতে পাচ্ছি দূর থেকে একটা সিগন্যাল পোস্ট দুরন্ত গতিতে আমার দিকে ছুটে আসছে, কাছে, আরো কাছে, আরো আরো কাছে। আমার এক হাতের দূরত্বে এসে গেছে ওটা। আমি চিৎকার করে উঠলাম, না! শুধু একটাই শব্দ আমার কানে এলো,